নমস্কার। বিদ্যার্থীতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের পলিটি সিরিজে। এবং আমরা এখানে পড়ছিলাম সোর্সেস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ আমাদের যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রথমে তৈরি হতে 2 বছর 11 মাস 18 দিন লেগেছিল, এবং আমরা প্রায় 60টি দেশের কনস্টিটিউশন স্টাডি করেছি এবং আরো অনেক সোর্সেস স্টাডি করেছি। সেই প্রাচীন অর্থশাস্ত্র থেকে শুরু করে তারপর বিভিন্ন রকম যতগুলো ল সম্পর্কিত বই আমাদের হিস্ট্রিতে আমরা দেখব, সমস্ত বই মোটামুটি আমরা স্টাডি করেছি। এবং ভারতবর্ষের বর্তমান যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের সব থেকে প্রথম রূপটি দেওয়ার চেষ্টা হয়েছিল, যাকে বলা হয় ড্রাফটিং অব দ্য কনস্টিটিউশন, এবং সেই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তো বেশ, আগের দিনকে আমরা দেখেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে পাবলিক সার্ভিস কমিশন, অফিস অফ গভর্নর, তারপর জুডিশিয়ারি, তারপর এমার্জেন্সি পাওয়ার। দেখুন, একটা হলো এমার্জেন্সি পাওয়ার। এমার্জেন্সি পাওয়ার কথাটার অর্থ কি, যে দেশে যখন কোনো এমার্জেন্সি বা আপাতকাল আসবে সেই সময় একটা এমার্জেন্সি বলে জিনিস চালু করতে হবে, সেটা কনস্টিটিউশনে তার একটা প্রাবধান থাকবে বা তার একটা ব্যবস্থা থাকবে। আর এমার্জেন্সির সময় ফান্ডামেন্টাল রাইটস গুলোকে সাসপেন্ড করতে হবে। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু আমরা নিয়েছি জার্মানির থেকে। এমার্জেন্সি বলে যে কনসেপ্টটা, সেটা আমরা নিয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 থেকে। কিন্তু এমার্জেন্সির সময় এই যে এফআর এফআর লেখা থাকে, মানে ফান্ডামেন্টাল রাইটস, এটা মনে রাখবেন। এমার্জেন্সির সময় যে ফান্ডামেন্টাল রাইটস গুলো মানে সব ফান্ডামেন্টাল রাইটস যায় না, রাইট টু লাইফ অবশ্যই থাকে। কোন ফান্ডামেন্টাল রাইটস গুলো থাকে সেগুলো কিন্তু আমরা ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টারটি যখন পড়বো তখন খুব ভালোভাবে দেখবো। মেনলি 19 আর্টিকেল 19-এর যে ফান্ডামেন্টাল রাইটস আছে সেইগুলো সমস্ত কিছুই আর কি সাবজিউম হয়ে যায়। ঠিক আছে, বাকি রাইট টু লাইফ অবশ্যই থাকে, না হলে তো যাকে তাকে মেরে দেবে। তো এমার্জেন্সি সিচুয়েশনে সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইট, এই যে ধারণাটা, এটা আমরা জার্মানির কনস্টিটিউশন থেকে নিয়েছি। তারপর আমরা দেখেছিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস আর ফেডারেল স্কিমস, এগুলো আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 থেকেই নিয়েছি। কানাডার কনস্টিটিউশনটা থেকে আমরা নিয়েছি ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্টার, অর্থাৎ আমাদের সেন্টার ইজ পাওয়ারফুল দ্যান স্টেট। বেশ কিছু সিদ্ধান্ত আমরা প্রথম থেকেই ধরে নিতে পারি, যেমন হচ্ছে সেন্টার ইজ পাওয়ারফুল দ্যান স্টেটস। ঠিক আছে, তারপরে আর একটা কথা আসবে, এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল টু লেজিসলেচার বা লেজিসলেচার। মানে যে এক্সিকিউটিভ বডিগুলো থাকবে, এবার এক্সিকিউটিভ কি লেজিসলেটিভ কি, এগুলো আমরা একটু একটু ডিসকাশন অলরেডি করেছি। তো এই যে লাইনগুলো আমি লিখছি, এই লাইনগুলো যখন কনস্টিটিউশন সম্বন্ধে একটা ভালো ধারণা তৈরি হবে তখন আমরা বুঝতে পারবো। আবার এই ধারণাগুলো একটু আমরা ভালো করে রাখলে আমরা কনস্টিটিউশন অফ ইন্ডিয়াটা ভালোভাবে বুঝতে পারবো। তো সেন্টার ইজ পাওয়ারফুল দ্যান স্টেট, এই কনসেপ্টটা নেওয়া হয়েছে কানাডা থেকে, ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্টার। ঠিক আছে, যে একটা, এবার ফেডারেশন কত রকমের হয়, ঠিক আছে, কামিং টুগেদার ফেডারেশন, হোল্ডিং টুগেদার ফেডারেশন, এগুলো আমরা পরে দেখব। রেসিডুয়ারি পাওয়ার রিমেন্স উইথ সেন্টার, এটা আগের দিন বলেছি, অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর। আর অ্যাডভাইজারি জুডিসডিকশন অফ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের অনেক জুডিসডিকশন হয়, তার মধ্যে অ্যাডভাইজারি জুডিসডিকশনটা নেওয়া হয়েছে কানাডা থেকে। তারপর ব্রিটিশ কনস্টিটিউশন থেকে আমরা নিয়েছি পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট। মনে রাখবেন, ব্রিটেন, এটাও আগের দিন বলেছি যে ব্রিটেন হলো পার্লামেন্টারি সুপ্রিমেসি,
আর আমেরিকা হলো জুডিশিয়াল সুপ্রিমেসি। তো আমরা দুটো জায়গা থেকেই নিয়েছি এবং আমাদের দেশে কাইন্ড অফ দুটোই সুখ এরকম ভাবে ধরেন। তারপর রুল অফ ল, এটা নেওয়া হয়েছে যে আইনের সামনে সবাই সমান, ব্রিটিশ কনস্টিটিউশন থেকে। রিটস, আমরা রিটস আগের দিন একটু উদাহরণ দিয়েছিলাম। তারপর সিঙ্গেল সিটিজেনশিপ, স্পিকার অফ লোকসভা আর বাইক্যামেরালিজম। স্পিকার অফ লোকসভা আর হচ্ছে স্পিকারকে চুজ করার পদ্ধতি, এগুলো কিন্তু আলাদা। আমরা আজকে দেখব, আমরা ইউএসএ দেখেছিলাম ফান্ডামেন্টাল রাইটস ইউএসএ থেকে নেওয়া হয়েছে। ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, প্রেসিডেন্টকে কিভাবে সরানো হবে। তারপর রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট জাজেস, এটাও আমরা আমেরিকার থেকেই নিয়েছি। আর জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স আর জুডিশিয়াল রিভিউ, এই ধারণা দুটি। জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স কথাটির অর্থ কি, আমেরিকাতে যেরকম জুডিশিয়াল সুপ্রিমেসি আছে তার কারণে কি হয় যে জুডিশিয়ারির উপর কোন রকম চাপ, জুডিশিয়ারি স্টেট ভার্সেস কোন একটা ব্যক্তি, অর্থাৎ আপনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এগেনস্টে যদি কেস করেন তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে যদি জুডিশিয়ারিকে চাপ দেওয়া হয় তাহলে সেই কেসের ফয়সলা সবসময় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফরে হবে, আপনার ফরে হবে না। কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে আমরা দেখতে পাই বেশিরভাগই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যেগুলো করা হয়। এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কি, এগুলো এই টার্মগুলো আস্তে আস্তে আপনাদের মাথায় চলে আসবে। তো বিভিন্ন রকম পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যেগুলো করা হয় সেগুলোতে পাবলিকের ফরে কোর্ট থাকার চেষ্টা করে। এবার বলবেন পাবলিকের দিকে একটু বায়াসড থাকে কোর্ট, সেটাই তো উচিত না, সিস্টেম পাবলিকের দিকে বায়াসড হবে, এটাই তো সিস্টেমের দায়িত্ব। পাবলিকের এগেনস্টে যদি সিস্টেম থাকে, পাবলিকের দিকে যদি সিস্টেম বায়াসড না হলো তাহলে সেরকম সিস্টেমের দরকার কি, তাই না? আমরা এই সিস্টেমটাকে স্টাডি করছি যে সিস্টেমের তিনটি বড় বড় পার্ট, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি। এবং জুডিশিয়ারির জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স, আরেকটি বিষয় হলো জুডিশিয়াল রিভিউ, এটা আর্টিকেল 13-এ আছে। এখানে ডক্টরাইন অফ সেভারেবিলিটি এবং ডক্টরাইন অফ এক্লিপস, এই দুটো জিনিস আসবে, আমরা দেখব। আমরা একটু বলেওছি আগে যে কনস্টিটিউশন হলো আমাদের দেশের সুপ্রিম ল। অন্য কোনো ল বা কোনো একটা কি বলবো নোটিশ আমরা দেখব বাই ডেফিনেশনেই লেখা থাকবে বাই ল, নোটিশ, অ্যাক্ট, এনিথিং যদি কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার এগেনস্টে যায়, বিস মোর স্পেসিফিক যদি ফান্ডামেন্টাল রাইটস এর এগেনস্টে চলে যায়, মানে ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেট করে দিচ্ছে, তাহলে লয়ের সেই অংশটুকুকে জুডিশিয়াল রিভিউ করে কেটে বাদ দিতে হবে। কেটে বাদ দেয় মানে সেভার করা, ঠিক আছে? তো এই বিষয়টাও আমরা আমেরিকা থেকে নিয়েছি। আমাদের দেশে জুডিশিয়াল রিভিউ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট খুব ভালোভাবে ইউজ করেন এবং জুডিশিয়াল রিভিউয়ের মাধ্যমেই কাইন্ড অফ জুডিশিয়াল সুপ্রিমেসি এই বিষয়টাও এনশিওর করার চেষ্টা হয়। পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে? পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট মানে উপরাষ্ট্রপতি, মনে থাকবে। তো বর্তমানে আমাদের উপরাষ্ট্রপতি রয়েছেন জগদীপ ধনকর মহাশয়। তো এর আগে কে উপরাষ্ট্রপতি ছিলেন সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবার এই পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট, একজন ভাইস প্রেসিডেন্টের পোস্ট থাকবে, এটাও আমরা আমেরিকার থেকে নিয়েছি। ইকুয়াল প্রোটেকশন অফ ল, ঠিক আছে? ল সবাইকে সমানভাবে প্রোটেক্ট করবে, বা এখানে কিছু রিজনেবল রেস্ট্রিকশন, এগুলো আমরা দেখবো পরবর্তীতে। আর প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশন একটা প্রিয়াম্বল থাকবে, এটা আমরা আমেরিকার থেকে নিয়েছি। আর এটুকু আমরা আগের দিন পড়েছিলাম। তো চলুন আজকে দেখি আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে। ডিপিএসপি, ডিপিএসপি মানে কি? ডাইরেক্টিভ প্রিন্সিপাল ফর স্টেট পলিসি। বিষয়টা কি যে এটার একটা বাংলা বা হিন্দি করলে কি যে নীতি নির্দেশক তত্ত্ব। এটার অর্থ হলো আর্টিকেল 36 থেকে 51-এ আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আছে, যেটা আমরা নেক্সট টু নেক্সট ডে আমরা যখন কনস্টিটিউশনটা আরো ভালো করে একবার আলোচনা করব, পুরো কনস্টিটিউশনে কোন আর্টিকেলে কি আছে, কোন আর্টিকেলে কি আছে, তো না যে কত দূরের মধ্যে, কত দূর থেকে কত দূরের মধ্যে কি রকম ব্যাপার সম্বন্ধে লেখা আছে, তো তখন আমরা একটু ভালোভাবে দেখব। এবার আয়ারল্যান্ড বলে যে জায়গাটা রয়েছে সেখানকার যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনে
কিছু বিষয় লেখা আছে যে স্টেট যদি কোনো ল বানাতে যায় তাহলে সেই অনুসারে ল বানাতে হবে। অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে কিছু পলিসি ডাইরেকশন দেওয়া হচ্ছে স্টেটকে, ঠিক আছে? যেমন ইউনিফর্ম সিভিল কোড, এটা কিন্তু আমাদের কনস্টিটিউশনের ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে লেখা আছে। অর্থাৎ ধারণাটা কিরকম, যে যখন আমাদের কনস্টিটিউশন নির্মাতারা কনস্টিটিউশন বানাচ্ছিলেন সেই সময় আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার বা আমাদের দেশের লেভেল অফ এডুকেশন বা রিচ অফ দ্য সিস্টেম সেই রকম ছিল না যে সব কিছু যতটা কনস্টিটিউশন নির্মাতারা ভেবেছেন যে একটা আধুনিক ভারত তৈরি করার জন্য প্রয়োজন সমস্ত কিছু আর কি ইমপ্লিমেন্ট করে যাওয়া সম্ভব হয়নি, সবকিছু ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে ঢুকিয়ে দেওয়া সম্ভব হয়নি। ওই জন্য কিছু কনস্টিটিউশনের মধ্যেই ডিপিএসপিতে লিখে দেওয়া হয়েছে যে এই জিনিসগুলো লিখে দিয়ে গেলাম, ঠিক আছে, আপনারা পরবর্তীতে নিজেদের মধ্যে ডিবেট ডিসকাশন করে এই নীতিগুলো স্টেটের মধ্যে চালু করবেন। আমরা যখন পড়বো তখন খুব ডিটেলে বুঝতে পারবো, ঠিক আছে? যে যেমন একটা হতে পারে ফ্রি লিগাল এড। এবার যে কোনো ব্যক্তিত্বই যদি স্টেট বা কোনো একটা ব্যক্তি, বিশেষত স্টেট, যদি আপনার এগেনস্টে কেস করে আর আপনার উকিল করার মতো ক্ষমতা না থাকে তাহলে কিন্তু সেই উকিল কোর্ট প্রোভাইড করে ওই লিগাল এড এর থেকে, ঠিক আছে? তো এই বিষয়টা ডিপিএসপিতে লেখা ছিল, এবার সেই অনুসারে একটা পাস হয়েছে, আমরা দেখব। তারপর নমিনেশন অফ রাজ্যসভা মেম্বার্স। এবার এই নমিনেশন ব্যাপারটা কি, যে আমি এখনো রাজ্যসভার মেম্বার নয় কিন্তু আমি রাজ্যসভার মেম্বার হতে চাই, অথবা রাজ্যসভা মেম্বারে কোনো একটা ব্যক্তিত্বকে যদি আনতে হয় তাহলে তার প্রথম প্রসিডিওরই হলো সেই ব্যক্তির নমিনেশন জমা করতে হবে। তারপর সে যদি ইলেক্ট হয় বা সিলেক্ট হয় তাহলে সে রাজ্যসভার মেম্বার হবে, না হলে, ঠিক আছে? তো মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রেসিডেন্টের ইলেকশন কিভাবে হবে, মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট, এটা সম্পূর্ণ নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। মেনলি ডিপিএসপিটা মনে রাখবেন, তিনটেই মনে রাখতে হবে কারণ এখন পরীক্ষায় যেভাবে কোশ্চেন দিচ্ছে। অস্ট্রেলিয়া থেকে আমরা নিয়েছি কনকারেন্ট লিস্ট, একটা হয় ইউনিয়ন লিস্ট যেটা কেবলমাত্র ইউনিয়নের ক্ষমতা অর্থাৎ কেন্দ্র সরকারের ক্ষমতা, একটি হলো স্টেট লিস্ট যেটি কেবলমাত্র রাজ্য সরকারের ক্ষমতা, এবং একটি হলো কনকারেন্ট লিস্ট যেখানে রাজ্য এবং কেন্দ্র উভয়েরই ক্ষমতা রয়েছে সেখানে বিল পাশ করার বা সেই সাবজেক্টের উপরে ল পাশ করার, কিন্তু সেন্টার যে লটা বানাবে সেটা আর কি সুপিরিয়র হবে। এগুলো আমরা দেখবো। কনকারেন্ট লিস্ট মানে এমন একটা লিস্ট যে লিস্টে কিছু ক্ষমতা লেখা আছে, যে ক্ষমতাতে কেন্দ্র এবং রাজ্য দুজনেরই ক্ষমতা আছে, অর্থাৎ দুজনেরই ল বানানোর ক্ষমতা আছে, যেমন শিক্ষা। তারপর ফ্রিডম অফ ট্রেড অ্যান্ড কমার্স, আমাদের দেশে ট্রেড এবং কমার্স করার ফ্রিডম থাকবে, যে কেউ ইলিগাল কিছু না হলে। ট্রেড অ্যান্ড কমার্স বলে ড্রাগসের ট্রেড শুরু করে সেটা তো হবে না, লিগাল যে সমস্ত ট্রেড আর কমার্স করার দরকার সেইগুলোর উপরেও কনস্টিটিউশনে কিছু লেখা থাকা উচিত বা কনস্টিটিউশন তার জন্য কিছু আইডিয়াস থাকা উচিত, সেটা আমাদের অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। জয়েন্ট সিটিং অফ দ্য পার্লামেন্ট, আর্টিকেল 108 আমরা দেখব, যে পার্লামেন্টে লোকসভায় একটা বিল পেশ হয়েছে এবং লোকসভা থেকে পাস হয়ে গেছে, তারপর সেই বিল এখন রাজ্যসভায় গেছে এবং রাজ্যসভা সেই বিল পাস করছে না, বা ভাইস ভার্সা, রাজ্যসভায় পাস হয়ে গেছে লোকসভায় এসে পাস হচ্ছে না, তখন কি হয়, তখন চেষ্টা করা হয় যে তাদের একটা জয়েন্ট সিটিং বসানো, যে সবাই একসঙ্গে বসো, বসে তোমরা আলোচনা করো, তারপর ভোট দাও, ভোট দিয়ে ফাইনাল হবে। তো জয়েন্ট সিটিং খুব কম হয়, খুব অল্প হয়েছে, 2-3বারই হয়েছে, ঠিক আছে? তো এই জয়েন্ট সিটিং নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। তারপর জার্মানি থেকে নেওয়া হয়েছে বললামই সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এমার্জেন্সি। রাশিয়া থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস, আমরা দেখব আর্টিকেল 51A, আমরা দেখব যে সেখানে ফান্ডামেন্টাল ডিউটির কথা বলা হয়েছে, যে দেশের যে কি বলবো পতাকা, ন্যাশনাল ফ্ল্যাগ, সেটিকে সম্মান যাপন করতে হবে, তারপর বিজ্ঞান মনস্কতা হতে হবে, অন্ধবিশ্বাস থেকে দূরে যেতে হবে,
আমরা দেখব যে ফান্ডামেন্টাল ডিউটিস সর্বপ্রথম স্বর্ণ সিং কমিটির রেকমেন্ডেশনে ইন্দিরা গান্ধীর সময় লাগু হয়েছিল। তো এই আইডিয়াটা নেওয়া হয়েছিল ইউএসএসআর, রাশিয়া থেকে। তারপর আইডিয়ালস অফ সোশ্যাল জাস্টিস, পলিটিক্যাল জাস্টিস, আর একটি হলো ইকোনমিক জাস্টিস। এবার সোশ্যাল জাস্টিস, পলিটিক্যাল জাস্টিস এবং ইকোনমিক জাস্টিস এই টার্ম দুটো অনেক ব্রড টার্ম, এর আগের দিন একটু বলার চেষ্টা তো করেছিলাম। তো সোশ্যাল জাস্টিস মানে হলো সামাজিক ন্যায়, অর্থাৎ এই যে আমাদের দেশে এত বেশি কাস্ট এর উপর বেস করে একসময় ডিসক্রিমিনেশন হতো। বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকর ছোটবেলার থেকে মানে সবাই যেখান থেকে জল খাবে সেখান থেকে জলটা অব্দি খেতে পারতাম। এই যে কাস্ট বেসড ডিসক্রিমিনেশন, এগুলো তো দূর করতে হবে। তাছাড়াও আরো অনেক পয়েন্ট আছে, এটা একটা বললাম যে সেটা দূর করে দেওয়া হলো, তার মানে কি হলো, একটা সোশ্যাল জাস্টিস করা হলো সেই ব্যক্তিত্বদের সঙ্গে। তারপর পলিটিক্যাল জাস্টিস, সকলে যেন ভোট দেওয়ার অধিকার পায়। এবার কোনো এক জায়গায় বলা হয় যে ছাপ্পা ভোট, এটা কিন্তু পলিটিক্যাল জাস্টিসের উপর একটা বড় জিজ্ঞাসা চিহ্ন। এটা মনে রাখবে যে ভোট দেওয়ার অধিকার না দেওয়াটা তার পলিটিক্যাল জাস্টিস হরণ করা, তার মানে তার তার পলিটিক্যাল জাস্টিস দেওয়া হচ্ছে। আর ইকোনমিক জাস্টিস, ইকোনমিক জাস্টিস মানে কি, কেউ কিছু ব্যবসা করতে পারে, যে কেউ মানে কেউ একটা সার্টেন কাস্ট বা সে মহিলা বলে সে এটা করতে পারবে না, পুরুষ বলে সে এটা করতে পারবে না। ঠিক আছে, আমাদের ধারণা যে নার্স বলে একটা চাকরি, সেটা পুরুষ করতে পারবে না, কেন? পুরুষেরা করতে পারা উচিত। বা সেনাতে মহিলারা যেতে পারবে না, কেন? তো এইগুলো দেখুন এখন আস্তে আস্তে এগুলো সব, এই ডিসক্রিমিনেশন গুলো সব উঠে যাচ্ছে। এটা একটা সোশ্যাল জাস্টিসও বলা যায়, আবার ইকোনমিক জাস্টিসও বলা যায়। ইকোনমিক জাস্টিস অনেক ব্রড টার্ম, এটা ইকোনমি না পড়ালে ঠিক যেটা বললাম সেটা অতটা ঠিক হলো না, তবে ঠিক আছে। ফ্রান্স থেকে নেওয়া হয়েছে কনসেপ্ট অফ রিপাবলিক। রিপাবলিক মানে কি, একটা হেড অফ দ্য স্টেট থাকবে। এবার আমাদের হেড অফ দ্য স্টেট কে? আমাদের হেড অফ দ্য স্টেট একটা হিসাবে বলা যায় আমাদের হেড অফ দ্য স্টেট হলেন রাষ্ট্রপতি। বর্তমানে আমাদের রাষ্ট্রপতি কে রয়েছেন? দ্রৌপদী মুর্মু মহাশয়। আবার বলা হয় যে হেড অফ দ্য স্টেট আমরা কনস্টিটিউশনকেও বলতে পারি। বেশ কিছু যদি একটু অন্যরকম ভাবে চিন্তা ভাবনা করেন, যে একটা বই কনস্টিটিউশন, সেখানে যা লেখা আছে সেই অনুসারেই আমাদের সারা দেশের সমস্ত বড় বড় কাজকর্ম চলছে, তাহলে হেড অফ দ্য স্টেট যে কনসেপ্টটা আমরা কনস্টিটিউশন এর ক্ষেত্রেও বলতে পারি। তারপর আইডিয়ালস অফ লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, আর লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি, এই তিনটে আইডিয়ালস মানে লিবার্টি মানে কি? লিবার্টি মানে স্বাধীনতা। এবার একটা কথা দেখুন, ফ্রিডম, ফ্রিডম মানেও স্বাধীনতা, আবার লিবার্টি, লিবার্টি মানেও স্বাধীনতা। ফ্রিডম মানে হচ্ছে বাঁধন ছাড়া স্বাধীনতা, এই জন্য ফ্রিডম আমরা পছন্দ করি না। আমার ফ্রিডম, আমি আপনাকে এক চড় মারতে চাই, মেরে দিলাম, আমার ফ্রিডম। কিন্তু না, লিবার্টি হচ্ছে কিছু রেস্ট্রিকশন সহ স্বাধীনতা, যে অবশ্যই আপনার স্বাধীনতা আছে, কিন্তু আপনার স্বাধীনতা যেন অন্য কারো স্বাধীনতা হরণ না করে, তো আমরা লিবার্টি বেশি পছন্দ করব। তারপর হচ্ছে ইকুয়ালিটি। ইকুয়ালিটি বলতে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত কাস্ট বা সমস্ত রিলিজিয়ান বা মেল ফিমেল সেক্সের বেসিসে যে ডিসক্রিমিনেশন হয় সেগুলোকে যেন না মানা হয়, সবাই ইকুয়াল, ইকুয়ালিটি। আর ফ্র্যাটার্নিটি, ফ্র্যাটার্নিটি মানে হলো ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্ব বিভিন্ন রিলিজিয়ানের মধ্যে বা বিভিন্ন কাস্টের মধ্যে, যে অপরজন ভারতবাসী হিসাবে, আমিও ভারতবাসী, অপরজনও ভারতবাসী, তো আমাদের দুজনের মধ্যে ভ্রাতৃত্ব থাকা উচিত, ফ্র্যাটার্নিটি থাকা উচিত, এই যে ব্যাপারটা বোঝানো হচ্ছে। এইগুলো নেওয়া হয়েছিল ফ্রান্স থেকে, এগুলো মনে রাখবেন। লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এই তিনটে ফ্রান্সের, এটা হিস্ট্রির মধ্যেও আসবে যে কিভাবে এই তিনটে আইডিয়ালস উঠে আসলো ফ্রান্সে। তারপর সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন অ্যান্ড ইলেকশন অফ মেম্বার্স অফ রাজ্যসভা। তাহলে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কিভাবে হবে? একটা তো যে কনস্টিটিউশন লেখা হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে সেই কনস্টিটিউশনের যে সমস্ত অ্যাক্টগুলো রয়েছে সেগুলোকে তো পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে। তার কারণ সময় যত এগোবে তত নতুন নতুন ল বা যে ল আগে ছিল সেই লগুলো আপডেট করার প্রয়োজন পড়বে। তো সেই অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড ইলেকশন অফ মেম্বার্স অফ রাজ্যসভা, রাজ্যসভা মেম্বারদের ইলেকশন কিভাবে হয়, এগুলো আমরা ডিটেলে, খুব ডিটেলে দেখব পরবর্তী চ্যাপ্টারগুলোতে। তো এটা নেওয়া হয়েছিল সাউথ আফ্রিকা থেকে। আর
জাপান জাপান প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, যে কোনো একটা আর কি ক্রাইম হয়েছে, অফেন্স হয়েছে, একটা মার্ডার হয়েছে, তারপর সেটার এফআইআর হবে, এফআইআর হওয়ার পর সেখানে পুলিশ আসবে, পুলিশ এসে সেখানে তাদের ল অনুসারে, এভিডেন্স অ্যাক্ট অনুসারেই সেখানে বিভিন্ন প্রমাণ, সাক্ষ্য সাবুত এগুলো খুঁজবে এবং সেগুলো নথিভুক্ত করবে, সেগুলো কোর্টে প্রেস হবে। এই যে ব্যাপারটা না, পুরো ব্যাপারটা একটা ছন্দে চলবে, একটা ল অনুসারে চলবে, প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। আমরা দেখবো আমরা দেখবো ডিউ প্রসেস অফ ল আর প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, এই দুটোর মধ্যে যখন পড়বো, ডিউ প্রসেস অফ ল ওটাও প্রায় এরকমই, ঠিক আছে, কিন্তু একটু পরিবর্তন আছে, তখন আমরা খুব ডিটেলে দেখবো। তো আমরা কি কি দেখলাম, ঠিক আছে, তাহলে আমরা একবার চেষ্টা করব যে খুব শর্টে পুরো জিনিসটা একবার মনে কর। প্রথমটা হচ্ছে ইউএস এর কনস্টিটিউশন থেকে কি কি নেওয়া হয়েছে। একটা নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইটস, একটা নেওয়া হয়েছে ভাইস প্রেসিডেন্ট, একটা নেওয়া হয়েছে জুডিশিয়াল রিভিউ প্লাস জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স, জুডিশিয়াল রিভিউ প্লাস জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স, আর রিমুভাল অফ সুপ্রিম কোর্ট প্লাস হাইকোর্ট জাজেস, কাইন্ড অফ আমাদের মনে থাকবে। তারপর আমরা দেখতে চাই ক্যানাডিয়ান কনস্টিটিউশন। ক্যানাডিয়ান কনস্টিটিউশন থেকে কি নেওয়া হয়েছে? স্ট্রং সেন্টার। তারপর অ্যাডভাইজারি জুডিসডিকশন, তারপর রেসিডুয়ারি পাওয়ার, কাট কোথায় থাকবে? সেন্টারে থাকবে। আরো কিছু রয়েছে কি? হ্যাঁ, গভর্নর কে কিভাবে ইউনিয়ন অ্যাপয়েন্ট করবে, গভর্নর অ্যাপয়েন্টমেন্ট। তারপর আমরা যদি দেখতে চাই যে সোভিয়েত রাশিয়া, ইউএসএসআর, এখান থেকে কি নেওয়া হয়েছে? এখান থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস, তারপর সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস। তারপরে আমরা যদি দেখতে চাই ফ্রান্স, ফ্রান্স থেকে কি নেওয়া হয়েছে? ফ্রান্স থেকে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এই তিনটে আইডিয়ালস নেওয়া হয়েছে ফ্রান্স থেকে। আর ফ্রান্স থেকে কি নেওয়া হয়েছে? আইডিয়া অফ রিপাবলিক। তারপর আমরা দেখতে পারি আইরিশ কনস্টিটিউশন, সেখান থেকে কি নেওয়া হয়েছে? এখান থেকে নেওয়া হয়েছে ডিপিএসপি। আইরিশ কনস্টিটিউশন থেকে আরো নেওয়া হয়েছে প্রেসিডেন্সিয়াল ইলেকশন, আর নমিনেশন অফ রাজ্যসভা, তাই তো? হ্যাঁ, নমিনেশন অফ রাজ্যসভা। তারপর আমরা দেখব সাউথ আফ্রিকা, এখান থেকে নেওয়া হয়েছে অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আর রাজ্যসভা মেম্বারদের ইলেকশন। তারপর সাউথ আফ্রিকা, ইউএসএ, কানাডা, ইউএসএসআর, আইরিশ, ফ্রেঞ্চ, সাউথ আফ্রিকা, তারপর অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া হয়েছে? জয়েন্ট সিটিং অফ টু হাউসেস, মানে দুটো হাউসই তো হবে, জয়েন্ট সিটিং, ঠিক আছে, লোকসভা এবং রাজ্যসভার যে জয়েন্ট সিটিং হয়, ঠিক আছে। তারপরে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কনকারেন্ট লিস্ট,
তারপর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ফ্রিডম অফ ট্রেড, এগুলো নেওয়া হয়েছে। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে কি কি নেওয়া হয়েছে, ঠিক আছে। একটা হলো অ্যাডভাইজারি, না, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, ঠিক আছে। তারপর এমার্জেন্সি প্রভিশন, জুডিশিয়ারি, এই আইডিয়াগুলো। তো আপনারা নিজেদের মতো এইভাবে প্র্যাকটিস করে করে, ঠিক আছে, এটা মনে রাখতে পারেন। তো আমরা কারা? আমরা বিদ্যার্থী। আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল, সবার কাছে যেন স্বল্প মূল্যে কোয়ালিটি এডুকেশন পৌঁছে যায়, এটাই আমাদের লক্ষ্য। আপনাদের যদি আমাদের উদ্দেশ্য ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আপনারা আমাদেরকে মেলও করতে পারেন vidyarthi.contact@gmail.com-এ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা কমেন্ট করছেন, সেগুলো দেখা হচ্ছে এবং ভালোই লাগছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।